বছর শেষ, একটা গোটা 2025 শেষ করে ফেললাম আমরা। আমাদের আজকের এই বছর শেষের আড্ডায় আছেন গেস্ট হিসেবে আর কেউ নন। একাধারে তিনি অভিনেতা, অন্যদিকে তিনি অবশ্যই একজন রিসার্চার, পোস্ট ডক রিসার্চ করছেন, তার সঙ্গে কাউন্সিলর এবং অবশ্যই বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আপনাকে আমাদের আড্ডায় স্বাগত। নমস্কার। 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 আপনি প্রথমবার আজ আকাশবাণী এলেন, আমি শুনলাম আজকে এসেই। কেমন লাগছে আমাদের এখানে এসে? আকাশবাণী তো আমার মনে হয় না ভারতবর্ষের এমন কেউ আছে যার জীবনের সঙ্গে জুড়ে নেই বলে। কারণ আমার মনে আছে যে ছোটবেলা থেকে আকাশবাণী, ঘুম থেকে উঠতামই আকাশবাণীর একটা অদ্ভুত সুন্দর দিয়ে মিউজিক দিয়ে ঘুম ভাঙতো, এবং সেই মহালয়া মানে আকাশবাণী, এবং সেইখানে এই রেকর্ডিং এখান থেকে যে পুরোটা ব্রডকাস্ট হয়েছিল ভারতবর্ষ না, সারা পৃথিবীর মানুষ যারা তখন টিউনিং করতে পারতেন আমাদের ছোটবেলাতে, তো তাদের কাছে তো একটা গায়ে একটা লোম খাড়া করে দেওয়ার মতো একটা মুহূর্ত ছিল। তো সেজন্য আকাশবাণী এক বিরাট আমার জীবনে তো একটা অসাধারণ এক মুহূর্ত আজকের দিনটা। কারণ আমার মনে আছে আমি এখানেই যখন আমি পড়াশোনা করতাম, আমি উলুবেড়িয়া থেকে সাইকেল চালিয়ে উলুবেড়িয়া স্টেশনে সাইকেল রাখতাম, সেখান থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে আসতাম, হাওড়া স্টেশন থেকে লঞ্চে করে এই পারে আসতাম, আর্মেনিয়ান ঘাটে আসতাম, এবং এখান থেকে হেঁটে হেঁটে আমি রাইটার্স বিল্ডিংয়ের পিছনে আমাদের অফিস ছিল, ওখানে যেতাম। তো আমি বারবার এখানে আকাশবাণীর দিকে তাকাতাম, আমার ভাবতাম যে এখানে এরা কি করে, এখানে কিভাবে রেকর্ডিং হয়। আচ্ছা, এখানে তো উত্তম কুমারও রেকর্ড করেছেন, আচ্ছা এখানে তো মহালয়া রেকর্ড হয়েছে। তো ছোটোবেলাতে সেই রেডিওগুলো মনে পড়তো, বাট ডেফিনেটলি উইদাউট তো পারমিশন বা উইদাউট কোনো এলিজিবিলিটি তো কোনো আকাশবাণীতে ঢোকার কারো পারমিশন ছিল না, এবং সেই সাহসও আমি কখনো দেখাইনি। তো আজকে যে মুহূর্তে পাটা রাখলাম, এক তো উল্টো দিকেই আমাদের বিধানসভা, সে আর এক ঐতিহ্য তার, ঐতিহাসিক গুরুত্ব তার, এবং তার উল্টো দিকেই আকাশবাণী, পাশে নেতাজি ইন্ডোর। তো সব মিলিয়ে এই জায়গাটা আমার মনে হয় যেন একটা শক্তি, সংস্কৃতি, ভালোবাসা, অনুরাগীদের একটা অদ্ভুত কেন্দ্র হলো আমাদের এই আকাশবাণী এবং চারিদিকের এই জায়গাটা। যখনই হিরণ চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা হয়, যখনই সংস্কৃতির কথা বলছেন, এই প্রশ্নটা না করে পারছি না যে আপনি তো হাওড়া থেকে একটা সময় কর্পোরেটে চাকরি করেছেন, ছেড়েছেন, তারপর অভিনয়ে এসেছেন, এবং এই যে একটা কালচারাল টার্ন সবসময়ই আপনার ক্যারিয়ারে থেকেছে। আপনি আবার সেখান থেকে রাজনীতিতে গেছেন, সেখানে একটা টার্ন পেয়েছেন। সব জায়গার সব পেশার কালচার তো একরকম নয়। আপনি অ্যাডপ্ট করলেন কিভাবে? জানি, এটা একটা খুব বিরাট বড় প্রশ্ন। মানে এই প্রশ্নটা ধরুন আমি যখন হার্ভার্ডে গিয়েছিলাম 2023-এতে, হার্ভার্ডে একটা রিসার্চের জন্য কাজে গিয়েছিলাম, তো সেখানেও প্রফেসররা, রিসার্চাররা আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছিলেন যে পৃথিবীর ইতিহাসে মনে হয় এক বিরলতম ঘটনা, অনেক অভিনেতা রাজনীতিতে এসছেন। মানে আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান, তিনিও প্রেসিডেন্ট, তার আগে অভিনেতা ছিলেন। তো আমাদের ভারতবর্ষে অনেক জয়ললিতা থেকে শুরু করে, ম্যাডাম থেকে শুরু করে অনেকে অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু অভিনেতা, তার সঙ্গে কর্পোরেট ব্যাকগ্রাউন্ড, তার সঙ্গে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, এবং তার সঙ্গে রাজনীতি, এই কম্বিনেশনটা এখনও অবধি পৃথিবীর বুকে, আমি বলছিলাম যে আমরা হাসতে হাসতে মজা করতে করতে হার্ভার্ডে বসে কফি খেতে খেতে ডিসকাশন চলছিল, তো ওখানকার বন্ধু বান্ধবরা বলছিল যে হিরণ, এরকম কোনো আমরা এখন অবধি খুঁজে পাইনি। তো বাট আমার তো নিজেকে যেন আমি প্রশ্ন করে দেখেছি যে আমি এতগুলো কাজ করেছি, আমাকে সবাই জিজ্ঞেস করে, আমি জাস্ট এই লাস্ট মান্থে নভেম্বর ডিসেম্বরের ফার্স্ট উইক অব্দি আমি এতে ছিলাম, ইউরোপে ছিলাম। তো সেখানেও সবাই যখন আমার প্রোফাইল দেখে বলে, আরে তুমি তো একজন অভিনেতা, তারপর তুমি আমার রাজনীতি করছো। আবার আমি এখন হোয়াট আই এম ট্রাইং অ্যাট দিস মুভমেন্ট টু ক্রিয়েট অ্যান ইকোসিস্টেম ফর দ্য সেমিকন্ডাক্টর ট্রেনিং টেকনোলজি ইন ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। তো তার জন্য আমি জার্মানিতে RWTH ইউনিভার্সিটি, RWTH আখেন ইউনিভার্সিটি, দেন সুইজারল্যান্ডেতে ইতাহে জুরিক ইউনিভার্সিটি, ইটালির পলিটেকনিকো ডি তোরিনো ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন জায়গায় আমি গিয়ে মিটিংগুলো করছিলাম ফর দ্য কোলাবোরেশনস, এবং আমার IIT খড়গপুরের সঙ্গে কোলাবোরেশনসের একটা প্রাথমিক কাজ শেষ হয়েছে। তো তাতে ওদের মধ্যে একটা বিরাট প্রশ্ন আসে যে একজন অভিনেতা, রাজনীতি, সব দুটো জিনিস মানা যায়, কিন্তু তার সঙ্গে রিসার্চ, তার সঙ্গে সেমিকন্ডাক্টর, এগুলো কিছুতেই কানেক্ট করা যায় না। বাট আমার মনে হচ্ছে যদি কোনো মানুষের জীবনে কোনো ব্যাপারে ইন্টারেস্ট থাকে, কোনো যদি মানুষ মনে হয় যে সেই জিনিসটা কিছু প্যাশনেটলি করতে চায়, কোনো জিনিসের প্রতি তার যদি কোনো প্যাশন থাকে, সে কাজটা করাটা খুব একটা কঠিন নয়। মেবি হয়তো দেখো, প্রত্যেকটা বিষয়তে কেউ কখনো কোনোদিনও ডোমেন এক্সপার্টাইজ হতে পারে না। ডোমেন এক্সপার্টাইজদেরকে নিয়ে কাজ করানো যায়। তুমি যদি পৃথিবীর ইতিহাসে যত বড় বিজনেসম্যানদেরকে দেখবে, ফ্রম আজকের তারিখে ইলন মাস্ক থেকে মুকেশ আম্বানি যদি দেখো, সবাইকেই দেখবে তারা কিন্তু কোন সমস্ত বিষয় সবাই কিছু জানেন না। তারা জানেন হাউ টু হায়ার দি এক্সপার্টস ফ্রম দি ডোমেন্স, এবং তাদেরকে নিয়ে কীভাবে কাজ করা যায়। তো আমি জেনারেলি সেটাই করে থাকি। ধরো রাজনীতিতে গিয়েও যখন সবাই প্রশ্ন করেছিল যে ভারতবর্ষের ইতিহাসে যারা রাজনীতি করেন,
সে তুমি আমার দলেরই বলো বা আমার অপোজিশন দলেরই বলো, যারা অভিনয় জগৎ থেকে এসছেন তারা কিন্তু অভিনয়টাই করেছেন, নিজের জায়গাতেই কাজ করেছেন এবং রাজনীতি ছিটে ফোটা একটা পার্ট টাইম হিসাবে করেছেন, কিন্তু রাজনীতির ট্যাগটা লাগিয়েছেন। কেউ এমপি হয়েছেন, লোকসভাতে হয়েছেন, কেউ রাজ্যসভাতে হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কিন্তু এরা কেউ পারফর্ম করেনি। রাজনীতিতে কিন্তু কারো কোনো পারফরমেন্স নেই, কোনো মেট্রিক্সে আপনি কিন্তু তাদেরকে কোনো মেজার করতে পারবেন না। তো আমাকে বলেছিল তুমিও তো ভাই সেরকমই করবে। তো আমি তো সম্পূর্ণ বাড়ি ঘর দৌড় অভিনয় জগৎ সব কিছু ছেড়ে খড়গপুরে গত 5 বছর ধরে ওখানেই থাকি এবং ওখান থেকেই করছি। বাট রাজনীতি পুরোটা করাটা খুব কঠিন, মানে এটা একটা ভয়ঙ্কর একটা স্ট্রেসফুল জায়গা, যেখানে সকাল থেকে রাত অবধি আপনাকে মানুষ শুধু সমস্যা নিয়ে আসবে। আপনি যত কাজই করুন না কেন সমালোচনা সারাক্ষণই বলবে যে এই লোকটা কিছুই কাজ করেনি। মানে রাস্তা ছিল না 200 বছরে, আপনি রাস্তা করে দিলেন, তারপরে গেলে বলবে যে আমার বাড়ির থেকে কেন রাস্তাটা ঢুকলো না। সেখানে একটা বড় চ্যালেঞ্জ হয়, একটা বড় ফ্রাস্ট্রেশন আসে, একটা ডিপ্রেশন আসে। ভাই এত কিছু করছি, সব কিছু ছেড়ে দিয়েছি জীবনের, সিনেমা ছেড়ে দিয়েছি, অভিনয় জগৎ ছেড়ে দিয়েছি, আমার জীবনের লাক্সারি ছেড়ে দিয়েছি, বন্ধুবান্ধব ছেড়ে দিয়েছি, পার্টি ছেড়ে দিয়েছি, আমার কলকাতার বেস ছেড়ে দিয়েছি, সমস্ত ছেড়ে দিয়ে আমি খড়গপুরে পড়ে আছি 5 বছর। তারপরেও মানুষ গেলে বলছে আরে আমার বাড়িতে অবধি কেন রাস্তাটা পৌঁছলো না, আমার ছেলেটা কেন চাকরি পেলো না। এই যখন প্রশ্নগুলো করে, জেনেও করে প্রশ্নগুলো, তখন আমি বুঝেছি এটার ক্যারেক্টারাইজেশনটাই এটা। মানে আপনি যত কাজই করুন না কেন, আপনি কখনো এই মনের মধ্যে থেকে তাদের স্যাটিসফ্যাকশন আনতে পারবেন না যে আপনি তার জন্য কিছু করেছেন। কোনোদিনও কেউ বলবে না। মানে সব মানুষের চাওয়ার কোনো শেষ নেই, একটা স্ট্রেসফুল জায়গা। সেখান থেকে আমার মনে হয়েছিল যে না, আমার তো যেহেতু আমি অভিনয় জগৎটা ছেড়ে এলাম, তো আমি তাহলে কী করবো, যদি আমাকে অল্টারনেটিভ হিসাবে দেন আমি রিসার্চে জয়েন করেছিলাম IIT খড়গপুরে। তো দ্যাট ইজ দ্য রিজন আই জয়েন্ড ইন IIT খড়গপুর অ্যাজ আ পোস্ট ডক রিসার্চ ফেলো, পোস্ট PhD রিসার্চ ফেলো। যিনি এখন বর্তমানে ডিরেক্টর তিনি আমার PI, এখনও তিনি আমার PI। এবং এটা কাজ করতে করতে আমার মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দেশেতে চিপ ডিজাইন, চিপ ম্যানুফ্যাকচারিং করাটা, যেটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি, তো যেটাতে ইউরোপ US আমাদের থেকে প্রায় 100 বছর এগিয়ে আছে, 100 ইয়ার্স এগিয়ে আছে। চায়না তো কত গুণ এগিয়ে আছে তার কোনো ঠিক নেই। মানে আপনি মোবাইল ফোনটা ইউজ করছেন, সেটা কিন্তু তার টেকনোলজিটা চিপ। আপনি টিভি দেখছেন, তার কিন্তু টেকনোলজি চিপ। আপনার বাড়িতে রেফ্রিজারেটর আছে, তার টেকনোলজি কিন্তু চিপ। আপনার বাড়িতে AC চলছে, তার টেকনোলজি কিন্তু চিপ। আপনি গাড়ি চালাচ্ছেন, তার টেকনোলজি কিন্তু চিপ। আপনি ট্রেন চালাচ্ছেন, তার টেকনোলজি কিন্তু চিপ। তো চিপ ছাড়া কোনো একটা দেশ কখনো স্বাবলম্বী হতে পারে না, তার ইকোনমিক্স দাঁড়াতে পারে না। কাল যদি আমেরিকা চায়না বলে তোমাকে আমরা চিপ দেবো না, তো একটা দেশ কোথায় যাবে, তাই না? যদিও আমরা টু লেট। তো সেই জন্য আমি তখন ভাবলাম যে আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার ছেলেমেয়েরা, তাদের তো চিপ ডিজাইনিং শেখার কোনো জায়গাই নেই। মানে শুধুমাত্র IIT খড়গপুর, যাদবপুর, শিবপুর, এই কটা প্রিমিয়াম কলেজগুলোতে, ইউনিভার্সিটিসগুলোতে, ইনস্টিটিউটগুলোতে আছে। বাকি Tier 2 অ্যান্ড Tier 3 ছেলেমেয়েদের জন্য দেয়ার ইজ নো স্পেস যেখানে এক ছেলেমেয়েরা চিপ ডিজাইনিং শিখতে পারে বা ফ্যাবের কাজ ল্যাবসে হ্যান্ডস অন শিখতে পারে, বিকজ ইট ইজ টু এক্সপেন্সিভ। সো ইট ইজ বেসিক্যালি ফোকাসড ফর দ্য Tier 1 প্রিমিয়াম স্টুডেন্টস। কিন্তু আমাদের দেশ তো চিপ তৈরি করার দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রী 76,000 কোটি টাকা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশনকে দিয়েছেন চিপের উপরে কাজ করার জন্য, কিন্তু ছেলে মেয়ে নেই। দেন আই থট অফ ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম। দেন আই অ্যাপ্রোচড IIT খড়গপুর অ্যান্ড দি VLSI ডিজাইন অফ ইন্ডিয়া। দুজনকে আমি অ্যাপ্রোচ করি এবং IIT খড়গপুর অ্যান্ড VLSI ডিজাইন অফ ইন্ডিয়া দুজনেই আমার সঙ্গে কাজ করার জন্য তারা রাজি হয়েছেন। থ্রু দ্য ইমেলস আই হ্যাভ গট দেয়ার অ্যাপ্রুভালস। এবং সেটাকে আরও একটুখানি এক্সটেন্ডেড ফরম্যাটে করার জন্য আই ওয়েন্ট টু ইউরোপ ফর গেটিং মোর ইউরোপিয়ান ইউনিভার্সিটিজ, ইউরোপিয়ান প্রফেসর্স, ইউরোপিয়ান রিসার্চার্স, তারাও যদি আসেন আমাদেরকে শেখাতে, তাহলে আমাদের ছেলেমেয়েরা এটা শিখলে চাকরির বাজার তো বিরাট বাজার। ভারতবর্ষে যেহেতু চিপ নতুন 75 বছর পরে শুরু হয়েছে, এই ডোমেনটাতে কেউ কাজ করেনি। IIT বলুন, শিবপুর বলুন, যাদবপুর বলুন, এই ছেলেমেয়েরা পাশ করে তারা কিন্তু এখানে কাজ করে না, তারা সব US চলে যায় বা ইউরোপ চলে যায় বা কাছাকাছি সিঙ্গাপুরে চলে যায়। নোবডি স্টেজ, বিকজ আমাদের ওখানে ইনফ্রাস্ট্রাকচারই ছিল না। আমাদের দেশ তো কোনো চিপ বানানোর কথা ভাবেনি। তো সেই জন্য সেমিকন্ডাক্টরের উপর আমি ফোকাস করেছি। এখন এই মুহূর্তে আমার মনে হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে ছেলেমেয়েদের হাতে কোনো চাকরি নেই, চারিদিকে চাকরির হাহাকার, তারা জানে না কি করবে। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বেসিক্যালি মাইক্রো ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা যারা বসে আছে বা যারা 3rd ইয়ার বা 4th ইয়ার পড়ছে, তারা সবাই কেউ যদি মনে করে যে এটার উপরে তারা কেরিয়ার তৈরি করবে, দে ক্যান কাম অ্যান্ড জয়েন দিস ইনস্টিটিউট অ্যান্ড দে ক্যান লার্ন অ্যান্ড দে ক্যান গেট ট্রেন্ড বাই দি ইন্ডাস্ট্রি এক্সপার্টস অ্যান্ড দি IIT প্রফেসর্স। তাহলে একটা তাদের ভবিষ্যৎ তৈরি হবে। তো যে কারণে লম্বা এতটা উত্তর দিলাম, আপনার একটা ছোট্ট প্রশ্ন করেছিলেন আপনি, লম্বা উত্তরটা এই কারণে দিলাম যে অর্ধেক মানুষেরও বেশি মানুষ বুঝতে পারে না যে সে কেন জীবনটাতে বাঁচছে, সে জীবনে কি কাজ করছে, তার জীবনের অর্থটা কী। অর্ধেক মানুষই না বুঝে টুঝে পৃথিবীতে আসেন এবং পৃথিবী থেকে চলেও যান।
কেউ যে বুঝতে পারে না আমি কেন এলাম, কি করলাম, কেন চলে গেলাম। তো আমার সেই জন্য যখন আপনি প্রশ্নটা করলেন যে আপনি অভিনেতা, আপনি রাজনীতিবিদ, আপনি আবার রিসার্চ করছেন, তো এতগুলো জিনিস এবং আকাশবাণী এবং এই সমস্ত কিছু মিলিয়ে এতগুলো উত্তর এই কারণে দিলাম যে আমার মনে হয়েছিল যে যে কোনো জিনিস সেই সময়টাতে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চাকরিতে জয়েন করেছিলাম সেই সময়তে ভারতবর্ষের টেলিকম রেভলিউশন শুরু হচ্ছে 2003। তখনও মানুষের হাতে হাতে মোবাইল আসেনি। অ্যান্ড টেলিকম রেভলিউশনের আমি একজন, আই ওয়াজ আ পার্ট অফ দ্য এন্টায়ার রেভলিউশন। মানুষের হাতে সিডিএমএ মোবাইল এলো, তো তার উপরে আমি কাজ করেছি, দিন রাত এক করে দিয়ে 14 ঘন্টা 16 ঘন্টা অফিসে কাজ করেছি। অ্যান্ড সেই রেভলিউশন থেকে আজকে 2025 প্রায় 22 বছর পরে আপনার এখানে এখন সেমিকন্ডাক্টর রেভলিউশন ভারতবর্ষে হতে চলেছে। সো এগেন আই এম গোয়িং টু বি পার্ট অফ দ্যাট রেভলিউশন। এত বড় যে উত্তরটা দিলেন তাতে মনে হচ্ছিল একজন গবেষকের সঙ্গেই কথা বলছি, রাজনীতিবিদ বা অভিনেতার সঙ্গে কথা বলছি মনে হচ্ছিল না। তো এই যে একটা গবেষণা মন যেটা আপনার মধ্যে ছিল, সেখান থেকে আপনি আবার হঠাৎ করে অভিনয়ে কেন গেলেন? হঠাৎ করে অভিনয়তে যাইনি আমি। তো দেখুন 97-এ আমার মা বাবা মারা গিয়েছিলেন। 94-এতে আমি নগেন্দ্রমঠ আশ্রমে উলুবেরিয়া থেকে এসেছিলাম, ব্রহ্মচারী হিসেবে ওখানে থাকতাম। ওখানে ওই আশ্রমেতে 3 বছর ছিলাম। অ্যান্ড 97-এতে বাবা মারা যান, বাবা এবং মা দুজনেই মারা যান। সেপ্টেম্বরে 26 তারিখে বাবা মারা যান, আর 15ই ডিসেম্বর মা মারা গেছিলেন। আমি তারপরে বাড়ি ফিরে আসি, আমার বোন মানসিক অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়ে। তো তাকে সুস্থ করার একটা বিরাট বড় দায়িত্ব তৈরি হয় আমার জীবনে। এবং তারপরে সেই সময় চাকরি করাটা একটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, যে আমি সংসার কী করে চালাবো, বোনের চিকিৎসা কী করে হবে, আমি কি করে বাঁচবো। তো সেই জন্য তখন আমি প্রথমে চেন্নাই চলে গিয়েছিলাম। চেন্নাইতে চাকরি শুরু হয় আমার জীবনের প্রথম। এবং আমার জীবনে সেই সাউথ ইন্ডিয়া ইজ ভেরি ব্লিসফুল জায়গা আমার জীবনে। এবং আমি খুব রিলেট করেছিলাম যে স্বামীজি সাউথ ইন্ডিয়া থেকে তো ওনার যাত্রা শুরু হয়েছিল, এবং আমারও ওখান থেকে শুরু হয়েছিল, দক্ষিণ ভারত থেকে। আই এম ভেরি ব্লেসড। এবং তারপরে ওখান থেকে ফিরে আসি, তারপরে কলকাতায় আসি, এখানে চাকরি করি, তারপরে এখান থেকে বম্বে যাই। তো তখন দ্য টাইম ওয়াজ ফর দ্য সার্ভাইভাল, যে আপনি সংসার কী করে চালাবেন, আপনি খাবেন কি, থাকবেন কোথায়, বোনের চিকিৎসা কী করে হবে, এই এতগুলো জিনিস ছিল। চাকরি করা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন মাই লাইফ। 2007-এর 10th ফেব্রুয়ারি রিজাইন করে কলকাতায় এসেছিলাম, এবং এখানে এসে ঋতুপর্ণ ঘোষ এবং হরনাথ চক্রবর্তী দুজনের সঙ্গে দেখা করেছিলাম। তার মধ্যে হরদা আমাকে চান্স দিয়েছিলেন নবাব নন্দিনীতে, আর নবাব নন্দিনী বিকাম ওয়ান নাইট সুপার ডুপার হিট হয়ে যায়। তো তার ফলে আমাকে আর কোনো চাকরিতে ফিরে যেতে হয়নি। আই স্টেড ব্যাক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং তারপরে বছরই ভালোবাসা হয়েছিল, সেটা দ্যাট বিকেম আনাদার ব্লকবাস্টার হিট। এবং তারপরে পরপর চিরসাথী, জ্যাকপট, মঞ্জু করে উরু উরু, জামাই 420, জিও জামাই, লে হালুয়ালে, জিও পাগলা, তারপরে জিও জামাই, জামাই বদল, পরপর ছবিগুলো চলতেই থাকে। অ্যান্ড আই স্টেড ব্যাক। অ্যান্ড 2020-তে কোভিড আসে। কোভিডের সময়তে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওয়াজ ব্রোকেন। কেউ জানে না কি হবে, কোথায় ভবিষ্যৎ, কোথায় গিয়ে কে কী করবে। চারিদিক শুনশান ছিল, চারিদিক পুরো শ্মশানে পরিণত হয়ে গেছিলো পুরো পৃথিবী। তো সেই সময় এন্ড অফ 2020-তে মাননীয় অমিত শাহজির সঙ্গে আমার দেখা হলো। অমিত শাহজির হাত ধরে জয়েন করলাম, এবং তারপরে বিধানসভা ভোট হলো, বিধানসভাতে জিতলাম। তারপরে বছর আবার কাউন্সিলর ভোট হলো। কাউন্সিলর ভোটে, কারণ আমার মনে হয়েছিল যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমাদের দেশ চলে, তার ডাউন দ্য লাইন ইজ সবচেয়ে বেশি কিন্তু পিরামিড স্ট্রাকচার যদি আপনি দেখেন, যদি গ্রাউন্ড ঠিক না থাকে, পিরামিড তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো সেই জন্য পঞ্চায়েত এবং কাউন্সিলস, মিউনিসিপ্যাল কাউন্সিল আমার মনে খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমি খড়গপুর শহর, ওখানে তো পঞ্চায়েত ছিল না, কাউন্সিলস ছিল, সেখানে আমি মিউনিসিপ্যাল ইলেকশনসে ভোটে দাঁড়িয়েছি 2022-তে, পরের বছরই, এবং সেখানেও জিতেছি। ফলে অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ অ্যান এমএলএ, বোথ আই এম ওয়ার্কিং টুগেদার দেয়ার। তো সেই জন্য ওখানে থেকে কাজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একজন মানুষ যখন মারা যান, সেই তার মৃতদেহের সার্টিফিকেটটাতেও আমাকে সই করতে হয়। তো আমি যদি এখানে শুটিং নিয়ে ব্যস্ত থাকি, বা আমি অন্য কোনো কাজ করি কলকাতায়, তাহলে যে মানুষটার পরিবারে এত বড় দুঃখজনক ঘটনা ঘটলো, সে আমাকে কোথায় খুঁজে বেড়াবে। তো সেই জন্য আমি কিন্তু খড়গপুরেতেই গত 5 বছর ধরে আছি। ওখানের সঙ্গে মানুষের সঙ্গে মিলেমিশে থাকি, ওখানকার ছেলেমেয়েদের সঙ্গেই ফুটবল খেলি, ক্রিকেট খেলি, পিকনিক করি, ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, সব কিছু করি। তো ইটস আনাদার লাইফ। গবেষণার কথা শুনলাম, রাজনীতির কিছু বিষয়ও শুনলাম। একটু অন্যরকম প্রশ্নে যাই, যে হিরণ কি খুব রাগী? এরকম একটা ব্যাপার আছে যে হিরণ খুব রাগী, মানে সেটে থাকলে খুব মিষ্টি একটা চকলেট বয়ের অভিনয় সবসময়ই করেছে, যে খুব সুন্দর একটা প্রেমিক, যাকে দেখলে মেয়েরা একটা সময় ভিড় করেছে হলে, এবং যার মতো প্রেমিক পেতে চেয়েছে, কিন্তু সে বাস্তবে ভীষণ গম্ভীর এবং রাগী। এরকম অপবাদ আছে নাকি?
আমি জানি না এরকম কিছু। না না, সেটা সেটা সত্যি, কারণ আমার নাহলে তো এতগুলো কাজ জীবনে করতে পারতাম না। মানে জীবনে যে এতগুলো স্পেয়ারেতে আমি কাজ করেছি বা করছি এখনো অবধি, তার জন্য তো আপনাকে পড়াশোনাটা ইজ ভেরি নিশ্চয়ই। ইম্পর্টেন্ট। মানে আপনি যদি না আপনার কোনো পড়াশোনা থাকে, তো আপনার পক্ষে সেমিকন্ডাক্টর আপনি বুঝবেন কি করে, তাই না? আপনি যতই থাক না কেন, আপনি আমি এগুলোতে তো করতে আমি কারো কাছে কোনো হেল্প নিইনি। আমার ইউরোপে আমার প্রফেসর MIT বলুন, হার্ভার্ড বলুন, কেমব্রিজ বলুন, অক্সফোর্ড বলুন, সাউদাম্পটন বলুন, এগুলো প্রত্যেকটা আমি আমার নিজের মতো করে করেছি। আমি আমার কাজ নিয়ে লিখেছি, তারা বলেছেন হ্যাঁ তুমি চলে এসো। তো অল দ্য ইনভিটেশনস আমি স্পিকারকে পাঠিয়েছি, কারণ আমার যাওয়ার আগে তো স্পিকারকে জানিয়ে যেতে হয়। তো ফলে এগুলো কোনো কিছুর মধ্যে কোনো মানে প্রত্যেকটার মধ্যে একটা সাবস্টেন্স আছে। অ্যান্ড যখনই জিনিস আপনি কিছু সাবস্টেন্সিয়াল কিছু করবেন, তার তো আপনার ইউনিট টু হ্যাভ ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য রিসার্চ। তো যদি আপনি নিজের সাবজেক্টটা না বোঝেন, তা আপনি সেটা কি এগোবেন কী করে? তো সেই জন্য যতটা আমি সময় পাই, মানে আমি এখনও, ধরুন আমি কালকেও, ধরুন আমার জন্মদিন গেছে 19শে ডিসেম্বর, তাতেও সারাদিনে ধরুন আমি প্রায় 20খানা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি সকাল থেকে। কিন্তু তার মাঝখানে রাত্রিবেলা ফিরেছি, সবাই পার্টি করার পর বাড়িতে শুতে গেছি, তখনও কিন্তু আমি পড়তে পড়তে শুতে যাই। মানে আমি ঘুমোতে যাওয়ার সময় পড়তে পড়তে ঘুমোতে যাই। মানে আমি কখনো শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়লাম এরকম হয় না। আমি শুয়ে পড়তে পড়তে, সেটা মোবাইলে পড়ি বা কোনো বই নিয়ে পড়ি বা কোনো প্রিন্ট আউট নিয়ে পড়ছি বা ল্যাপটপে পড়ছি, পড়তে পড়তে শুতে যাই। আর ঘুম থেকে উঠেও আগের দিন যেটা পড়লাম সেটাকে একবার সকালে প্রথমেই একবার দেখে নিই, কালকে যেটা পড়েছিলাম, এবার আজকে কি করব, কোনটা পড়বো। তো ফলে শুটিংও যখন আমি ব্যস্ত থাকতাম, তখনও এটা ঠিকই বলেছেন, এটা অপবাদ না কোনো আমি জানি না, দ্যাট ইজ অল পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। মানে আপনি কারোর কাছে গুণ, কারোর কাছে অপবাদ। মানে এক গ্লাস জল ভর্তি আছে, সেটা আপনি ভর্তি হিসাবে দেখবেন, হাফ ভর্তি আছে দেখবেন না, আপনি হাফ খালি আছে দেখবেন। এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস। কোনো কিছুই আমার মনে হয় না জেনারেলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। সব প্রত্যেকের, এভরিওয়ান ইজ ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক, এবং আমাদের জীবনটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে দেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয়, এটা আমার জীবনের এতগুলো বছর কাটানোর পরে আমার মনে হয়েছে যে ইনিশিয়ালি আই ইউজ টু বি ভেরি জাজমেন্টাল, বাট জীবনের দিকে এগোতে 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 মনে হচ্ছে যে আই শুড নট বি জাজমেন্টাল। এভরিবডি হ্যাজ গট দেয়ার ওন ইন্ডিভিজুয়াল এন্টাইটি, অ্যান্ড প্রত্যেক মানুষ তার নিজের মতো তার নিজের গতিপথে চলতে থাকে, এবং তার গতিপথ, তার চলা, তার জীবন, তার আদর্শ, তার দর্শন পুরোটাই তার নিজের। আমি আমার মতো করে দেখছি, তো আমার দেখাটা কখনো অন্যের দেখার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু সেখানে গিয়ে কোথাও আমরা গিয়ে কনফিউজড হয়ে যাই, আমরা খুব অন্যের ব্যক্তিগত জীবনে বেশি ঢুকে পড়ি, আমরা অন্যকে নিয়ে খুব বেশি সমালোচনা করতে শুরু করি। আমরা নিজের কাজগুলোকে না দেখে যে আমি কি কাজটা করছি বা আমি কি কাজটা করতে পারি বা আমি কতটা প্রোডাক্টিভ হতে পারি ফর দ্য কমিউনিটিজ অ্যান্ড ফর দ্য সোসাইটিজ। কারণ আলটিমেটলি আপনি একজন অভিনেতা, আপনার কাজ হলো অভিনয় করে মানুষকে এন্টারটেন করা, দ্যাট ইজ ইয়োর প্রফেশনালিজম। কিন্তু প্রফেশনালিজমের বাইরে তো ইউ হ্যাভ সাম সার্টেন রেসপন্সিবিলিটিস টু বি ডিসচার্জড টু দি সোসাইটি। কারণ যে সমাজ আপনাকে অভিনেতা করলো, যে সমাজ আপনাকে আজকে এই জায়গাতে নিয়ে এলো, তো ইট ইজ ইয়োর ওন রেসপন্সিবিলিটি যে আপনি তার জন্য কি ফেরত দিলেন। আমি বহু মানুষকে দেখেছি যে তারা একটা NGOর সঙ্গে যুক্ত হয়ে যায়, তারা তাদের জন্মদিনেতে বা কোনো একটা ইভেন্টে গিয়ে NGOর বাচ্চাদের সঙ্গে একটু ফুল, ফল, মিষ্টি, চকলেট, লজেন্স দিয়ে একটা দিন কাটিয়ে দিল, দিয়ে একটা সুন্দর করে ভিডিও করে প্রকাশ করে দিল। দ্যাট ইজ অলসো গুড, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যাটলিস্ট কিছু তো করছে। কিন্তু আমার মনে হয় যারা জীবনে একটু প্রতিষ্ঠিত হয়েছেন, যাদেরকে সমাজ একটা জায়গা করে দিয়েছে, সে সেলিব্রিটি হোক, কি সে পলিটিশিয়ান হোক, কি সে কোনো কলেজের প্রফেসর হোক, যেখানে মানুষ, কিছু মানুষ তাকে চিনতে শুরু করেছে, কিছু মানুষ কাউকে আদর্শ হিসেবে ভাবতে শুরু করেছে, জানতে শুরু করেছে, আমার মনে হয় তার কিছু একটা ফিরিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট সমাজকে। তাহলে সমাজে একটা ব্যালেন্স আসবে। ধরুন যারা এখনো আন্ডারসার্ভড, তাদেরকে সার্ভ করার জন্য তো ইউনিক পিপল হু উইল কাম ফরওয়ার্ড, সামবডি হ্যাজ টু কাম ফরওয়ার্ড। তো সেই জন্য আমি একটাবার আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো, সেটা হলো যে এটা আমার ছোটোবেলা খুব বাজে অভ্যাস, যে আমাকে পরীক্ষাতেও যখন কোনো প্রশ্ন দিত, তো আমার পেপার সবসময় এতটা মোটা হতো। এবং আপনি আমার হাই স্কুলেতে, আমি যে উলুবাড়ি হাই স্কুলে পড়েছি, সেখানে যদি আপনি যান, তো প্রতি বছর প্রত্যেকটা স্যার প্রত্যেকটা সাবজেক্টে আমাকে হায়েস্ট নাম্বার দিতেন। আর প্রত্যেক বছর আমার বন্ধুবান্ধবরা তারা খাতা চেক করার জন্য বলতো যে না, আমরা হিরণময়ের খাতা দেখতে চাই যে স্যার ও কেন বেশি পেয়েছে, বাংলাতেও বেশি পেয়েছে, ইংরেজিতেও বেশি পেয়েছে, কেন ইতিহাসও বেশি পেয়েছে, ভূগোলেও কেন বেশি পেয়েছে। তো স্যারেরা মনে আছে দেখো তোমরা 1 পাতা লিখেছো, হাফ পাতা লিখেছো, ওখানে 8 পাতা লিখেছে, এবং কোনোটা ভুলভাল লেখেনি। প্রত্যেক লাস্টে গিয়ে কনক্লুড করেছে, ও আগে যা যা বিশ্লেষণ করেছে, ফাইনালি গিয়ে কনক্লুড করেছে, প্রত্যেকটা প্যারাগ্রাফকেই ইন্টিগ্রেট করে কনক্লুড করেছে। তো এটা আমার একটা অভ্যাস,
এটা আমি বলছি, এটা অনেক পড়ার একটা বাজে অভ্যাস থাকে, যে আপনি যদি অনেক বিষয়ে অনেক কিছু পড়তে থাকেন না, তখন কোনো একটা প্রশ্নের অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় এবং সেই উত্তরটা একটু বড় হয়ে যায়। টাইম ম্যানেজমেন্ট করেন কিভাবে? যেভাবে পরীক্ষার খাতায় ওই সীমিত সময়ের মধ্যে একটা বড় উত্তর, যেটা 3 পাতা লিখলেও হতো, 5 পাতা 6 পাতা লিখতেন, সেই যে টাইম ম্যানেজমেন্টের অভ্যেসটা থেকে গেছিল, এখনো কি সেটাই আছে, নাকি নতুন করে শিখেছেন রাজনীতিতে এসে টাইম ম্যানেজ? না, ওটা আমি পরীক্ষার আগে প্র্যাকটিস করতাম। মানে আমি পরীক্ষার আগে আমি বরাবর ছোটোবেলা থেকে, আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন, দিদিও শিক্ষিকা ছিলেন, তো আমাকে একটা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করিয়েছিলেন যে কোনো জিনিস করার আগে আবার প্র্যাকটিস করে যেতে। তো পরীক্ষার আগে আমি যা যা প্রশ্ন আসবে বা কোন উত্তরটা দেবো, সেটা প্রত্যেকটা, তখন তো মোবাইল ছিল না, আমার বাড়িতে ইলেকট্রিসিটিও ছিল না, আমার বাড়িতে হারিকেন লণ্ঠনে আমি পড়াশোনা করেছি। তো টেবিল ল্যাম্প অ্যান্ড হারিকেন লণ্ঠন দুটোই ছিল। তাতে ওই বাবার একটা ঘড়ি ছিল, ওটাই একমাত্র ঘড়ি ছিল বাবার। তো বাবার ঘড়িটা ওই সামনে রেখে ওই টাইমটা লিখে নিতাম, আর এই এত মিনিটের মধ্যে শেষ করব, ওইটা করে করে উত্তর রেডি করতাম এবং উত্তর দিতাম। এবং আমি খুব প্রচণ্ড, আমার স্পিড ছিল, আমি খুব প্রচণ্ড স্পিডে লিখতে পারতাম। একটু হাতের লেখাটা খারাপ হতো, একটু বাজে হয়ে যেত। আর একটা আমার মনে আছে, আমার ছোটোবেলায় দিদিমণি শিখিয়েছিল, যেটা আমি আমার মেয়েকেও বলেছিলাম, যার জন্য আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছিল ক্লাস 12-এতে, CBSE বোর্ডেতে। আমি ওকে বলেছিলাম যে যা করবে তার একটা হাইলাইট করে দেবে। মানে আমাকে ছোটোবেলাতে আমার দিদিমণি মনে আছে, সজলদি বলে একজন দিদিমণি ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে কোনো উত্তর, কারণ যখন এক্সামাইনাররা, আমার বাবাও এক্সামাইনার ছিলেন, দিদিও এক্সামাইনার, তো আমি দেখতাম যে বাবা যখন খাতা দেখতেন, হায়ার সেকেন্ডারির খাতা দেখতেন, দিদিও তাই দেখতেন, তো দেখতাম যে ওরা অত পড়ার ধৈর্য থাকতো না, তো খুব হালকা করে পড়ে পড়ে চলে যেতেন। তো আমি তো ওইটা, দ্যাট টেকনিক্যালিটি আই হ্যাড লার্নড, কি যখন অনেক খাতা দেখছে তখন তো এত সময় নেই না কারো কাছে, সো ইউ হ্যাভ টু হাইলাইট সাম অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য পয়েন্টস। তো 3 পাতা 4 পাতা লিখলে আমি হাইলাইট করে দিতাম। এই যে মেয়ের কথা বললেন, এখন যারা কাজ করছেন, যারা অভিনেতা বা আগেও যারা কাজ করেছেন, প্রত্যেকেই তার নিজের পরিবার বা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি উচ্চকিত। সেটা সোশ্যাল সাইট হতে পারে, সেটা অন্য কোনো মাধ্যম হতে পারে। কিন্তু হিরণ চট্টোপাধ্যায় বা হিরণময় চট্টোপাধ্যায়, আমি যে নামই বলি না কেন, হিরণ চট্টোপাধ্যায় বলছি কারণ আপনি পরিচিত হিরণ চট্টোপাধ্যায় নামেই। তার কিন্তু পরিবার আছে, এটা জানা গেছে অনেক পরে। আপনি কি বরাবরই এত প্রাইভেট পার্সন? হ্যাঁ, মানে আমি, আমার জীবনে যেটা মনে হয় যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের একটা স্পেস থাকা দরকার, একটা প্রাইভেট স্পেস, এবং সেটা তার নিজস্ব নিজের জীবন। তো সেই জীবনটার সঙ্গে সমাজের যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেলস, সেগুলোকে আমার না মিক্স করা উচিত নয়। মানে আমি আমার সিনেমার জন্য লোকে আমাকে চিনেছে, তো আমি যতদিন সিনেমা করেছি 2020 অব্দি, আমি সিনেমার কাজগুলোই ফেসবুকেতে বা অন্যান্য মাধ্যমগুলোতে আমি বলতাম বা প্রকাশ করতাম। তারপর থেকে যদি রাজনীতি করি বা আমি রিসার্চের কাজ করি, তো আমি ওই কাজগুলোতেই প্রকাশ করেছি। বাট আমার মনে হয় আমার যে ঘর, আমার যে 4টে দেওয়াল, যেখানে আমি বাঁচি, সেটা আমি থাকি, সেটা তো আমার, তাই না? সেইটাকেও যদি আমি সমাজের মাধ্যমে তুলে ধরি, তাহলে তো আমার বলে পৃথিবীতে কিছু থাকলো না। তাহলে আমিত্ব থেকে তো পুরোটাই গুলিয়ে যাবে। বাট কিছু কিছু মানুষ যারা করেন, নিজের জীবনটাকেও করেন, কিছু কিছু মানুষ নিজের TRP বাড়ানোর জন্য করেন, পাবলিসিটির জন্য করেন। আমরা দেখেছি যে হলিউড থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিজরা অনেক কিছু করেছেন, অনেক কিছু ভাবে, অনেক নেগেটিভ পাবলিসিটি দিয়ে নিজেদেরকে চিনিয়েছেন, অনেক বেশি TRP বাড়িয়েছেন। আমার মনে হয় না, জীবন তো একবার জন্মেছি, একবার মরে যাব, তাই না? গীতাতেও ভগবান কৃষ্ণ বলছেন যে অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিধনান নেব তত্র কা পরিদেবনা। তো তুমি জন্মের আগেও জানো না, মৃত্যুর পরেও তুমি জানো না তুমি কোথায় যাবে। তো তুমি শুধু জানো জন্মের পর এবং মৃত্যুর আগের মুহূর্ত অবধি। তো তুমি এত কেন তত্র কা পরিদেবনা, তুমি এত কেন পরিতাপ করছো যে আমি এইটা পেলাম, ওইটা করবো, এইটাও করলাম না। তো লাইফ ইজ ভেরি শর্ট আর লং, আমি বলবো না জীবন ছোট কি জীবন বড়, ওই ডেফিনিশনটাও খুব পার্সপেক্টিভ, খুব রেলিভেন্ট। মানে আপনি কিভাবে দেখছেন জীবনটা। কারোর কাছে 1 মিনিটও পুরো একদিনের মতো লাগতে পারে, কারোর কাছে পুরো একটা দিনও 1 মিনিটের মতো লাগতে পারে। মানে আমি যখন ইউরোপে ছিলাম, তো তখন আমার প্রত্যেকটা মিনিট ওয়াজ কাউন্টেড, বিকজ আমার প্রত্যেকটা কাজ ফিক্স ছিল যে আমি এখান থেকে ওখানে যাব, এই সময় এত নম্বর বাসটা ধরবো, এই স্ট্যান্ডে এই বাসটা থাকবে, ওই বাস থেকে নেমেই আমাকে ট্রাম ধরতে হবে, ট্রামটা ওই জায়গা থেকে থাকবে, অত নম্বর ট্রাম ধরতে হবে, ওখান থেকে আমাকে হেঁটে ওই জায়গায় যেতে হবে, ওখান থেকে ট্রেনটা ছাড়বে, এত নম্বর ট্রেন ছাড়বে। ট্রেনেরও আবার কি হয় ইউরোপে, মানে আপনি এখান থেকে একটা ট্রেনে যাচ্ছেন, আমি ধরুন আমরা যে ভারতবর্ষে এখান থেকে ম্যাড্রাস যাবো, তো সোজা ম্যাড্রাস যাবে, ম্যাড্রাস মেল, বা এখান থেকে দিল্লি যাবো, সোজা রাজধানী দিল্লি যাবে। ইউরোপে তা নয়। ইউরোপে হলো যে আপনি একটা লং ডিস্টেন্স যদি জার্নি করেন, তো আপনাকে 2বার 3বার 4বার ট্রেন চেঞ্জ করতে হতো। কারণ ওখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ট্রেন যায়। আপনি এখান থেকে মিলানোর ট্রেন ধরে আমি ধরুন আখেনে নেমে গেলাম, আখেন থেকে আমি বাসে করে চলে যাবো, বাট ওই ট্রেনটা মিলানো চলে যাবে। তো এই ইউরোপে যখন ছিলাম, সেম সময়
কিন্তু তখন আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছিল ও মাই গড আমার কাছে সময় নেই। ফিরে আসার পরে 3 দিন এখানে এতটা বেশি জেট ল্যাগ হয়েছিল আমার এখানে, যেহেতু ওখানে পুরো -14 ছিলাম সুইজারল্যান্ডে, তো এখানে এতটা খুব জেট ল্যাগ হয়ে গেছিলো এবারে আমার। জেনারেলি হয় না, বাট এবারে 3 দিন আমি পুরো অকাতরে ঘুমিয়েছি, প্রায় 12 ঘন্টা 18 ঘন্টা করে। তখন সময়ই সময় মনেই হচ্ছে তখন ঘুমের মধ্যে সময় এই কাটছিল। যে সময় কাটে না, বন্ধুদের সঙ্গে দেখা হয়, দেবের সঙ্গে আড্ডা হয়, আলাদা করে গল্প হয় রাজনীতি ছাড়া? না না, দেবের সঙ্গে কখনো আমার বন্ধুত্ব ছিল না সেভাবে, কখনো ওর সঙ্গে আড্ডাও মারিনি, খুবই প্রফেশনাল রিলেশন ছিল। কিন্তু প্রফেশনালি তো আপনারা দুজন মানে তখন রাইভাল। দেখুন, রাইভেলরি বলে আমার কিছু, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। প্রত্যেকের কাজ করে এবং তার প্রত্যেকের কাজের রেজাল্ট পায়। হিরণের কোনো মুদ্রা দোষ আছে যেটা আপনি পাল্টাতে চান নতুন বছরে? আমার একটা খারাপ স্বভাব আছে, সেটা হলো মানুষের জন্য আমি খুব বেশি ডিপলি ভেবে ফেলি। মানে যে কোনো মানুষ যদি তার সঙ্গে আমার পরিচয় হয় কিছুদিনের এবং তার যদি সে দুঃখের দিকটা আমাকে বলে, তো আমি খুব গ্রসলি ব্যাপারটাতে ঢুকে যাই যে না না, এর জীবনটা আমি কি করে পরিবর্তন করতে পারি, বা একে আমি কি করলে এর জীবনে অ্যাটলিস্ট কিছু আনন্দ পাবে, সুখ পাবে, যেটা আমার মনে হয় না, হুইচ ইজ ভেরি, এই জিনিসটা আমার আই শুড চেঞ্জ মাইসেলফ। মানে এটা আমাকে খুব এফেক্ট করে, এ খুব ইম্প্যাক্টফুল হয়ে যায় আমার জীবনেতে। কারণ প্রত্যেকের মতো জীবনে চলে, আমি খুব বেশি ভেবে ফেলি তাদের সম্বন্ধে এবং তার দ্বারা আমি খুব বেশি কষ্ট পাই। আমার মনে হয় আমার এটা একটা খুব বাজে স্বভাব। নতুন বছরের রেজলিউশন কি? রেজলিউশন হলো আমার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য কিভাবে ভালো চাকরি পেতে পারে, তারা কিভাবে ভালো করে কেরিয়ার তৈরি করতে পারে, সেটার উপরে পুরোপুরি ফোকাস করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। মানে 2025 চলে গেল আমার পরিকল্পনা করতে, ইউরোপ গিয়ে, ইউএস গিয়ে, আইআইটি খড়গপুরের সঙ্গে, ভিএলএসআই ডিজাইনের সঙ্গে, অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি, 2026-এ দ্যাট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। ছেলে মেয়েদের ভবিষ্যৎ খুব ইম্পর্টেন্ট। একটা দেশের, একটা রাজ্যের, একটা জায়গার যদি বেকার ছেলেমেয়েরা চাকরি না পায়, কাজ না পায়, তাহলে কিন্তু সমাজ কখনো গড়ে উঠবে না। সমাজে যত রকম নেগেটিভিটি তৈরি হবে, যখনই দেখবেন সেখানে বেশি আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে তখন। খুব ভালো লাগলো, অনেকটা সময় দিলেন আপনি আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে অনেক। নমস্কার।